এই ঘটনাটির সাথে পরোক্ষ আর একটা ঘটনা রয়েছে। এটি ঘটনার শেষে আমি বলবো, আপনারা শুনলে বুঝতে পারবেন, এবং সেটার যদি সত্যতা যাচাই করতে চান তাহলে ওই ব্যক্তির সাথে আপনারা চাইলে দেখা করতে পারবেন। এই ঘটনাটির আকস্মিকতা এবং ভয়াবহতা যে কোনো সাহসী ব্যক্তিরই ক্ষণিকের হৃদয় স্পন্দন একটু হলেই নাড়িয়ে দেবে। এটি মূলত একটি ব্যতিক্রম ধর্মী ঘটনা, আর এই টাইপের ঘটনা খুব কম মানুষের সাথেই ঘটে। ঘটনাটি উনি কিভাবে পেলেন? গত বছর ওনার এক খালাতো ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠানে যোগদান করতে পরিবার সহ মুন্সিগঞ্জের বিক্রমপুর নামক স্থানে যান। আমরা জানি মুন্সিগঞ্জ জেলা কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো অনুষ্ঠান যেদিন ছিল তার আগের দিন বিকালবেলা ওনারা যারা ছিলেন ওই বাড়িতে, সমবয়সী বিশেষ করে যারা, এই সমবয়সী ছেলেরা মিলে একটু হাঁটতে বের হয়েছিলেন। আর ওনাদের সাথে স্থানীয় দুজন দুঃসম্পর্কের আত্মীয় সাজিদ ও রামিম ছিল। এটা কিন্তু তাদের আসল নাম, কোনো ছদ্মনাম না। তো এই সাজিদ ও রামিম উভয়ই সমবয়সী আর কি, মানে এই যে আসিফ হুসাইন সহ আরো যারা আছেন আর কি, তাদের সমবয়সী। এই দুটো ছেলের কাছে কিন্তু এলাকার সব তথ্য থাকতো। তারা তো এলাকা টোটো করে ঘুরে বেড়াতো, সব ধরনের তথ্য ওদের কাছে থাকতো। সময়টা আলুর সিজন ছিল, তাই চারদিক জুড়ে শুধু নতুন জন্মানো আলু গাছে ভরা। ওনারা কয়েকজন মূলত আলু ক্ষেতের পাশ দিয়েই হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জায়গা ওনারা দেখেন, একটা ক্ষেত আর কি। ওই জায়গাটা একদম খালি পড়ে আছে। ওই জায়গাটি বাঁশ জাতীয় কিছু জিনিস দিয়ে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা একদমই খালি, এমনকি সেখানে ঘাসপালাও মানে ঘাস টাস যেগুলো আছে এগুলো জন্মায়নি। ব্যাপারটি স্বাভাবিকভাবেই অস্বাভাবিক মনে লাগাটাই মানে এটা মনে হওয়াটাই স্বাভাবিক, এই কারণে যে চারদিকে এত আলুর ক্ষেত, এই জায়গাটায় কি এমন হলো যে মালিক এখানে কোনো কিছু চাষ করেন নাই বা আলু বোনেন নাই। এই বিষয়ে ওই সাজিদ নামক যে ছেলেটা, এই ছেলেটাকে এই আসিফ হোসেন জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, এই জমিটা এরকম পড়ে আছে যে, মানে বিষয়টা একদম স্বাভাবিক চিন্তা থেকেই জিজ্ঞেস করেছেন। যে কারো তো এই প্রশ্নটা মনে আসতেই পারে। তো সাজিদ এবং রামিম এই প্রশ্নটা শুনে একটু চমকে ওঠেন। তো সাজিদ একটা কথা বলে, রামিম একটা কথা বলে, মানে দুজনের কথার মিল নাই, এবং ওরা বিষয়টা বারবার এড়িয়ে যেতে চায় এবং ওই জায়গাটা ছেড়ে চলে যেতে চাচ্ছিল। তো এই আসিফ হুসাইনের কাছে বিষয়টা একটু খটকা লাগে, মনে হলো না এই বিষয়টা একটু জানার দরকার। মনে করেছেন হয়তো বা এই বিষয়টা এই কারণে ঘটেছে, জমি জমা নিয়ে ঝামেলা থাকে না, মামলা মোকদ্দমা এই ধরনের বিষয় থাকে, তো এমন কোনো কিছু। কিন্তু উনি বুঝতে পারেন যে এই মামলা মোকদ্দমার বিষয় এটা না, এটা অন্য আর একটা ব্যাপার। বেশি জোরাজুরি করতে হয় নাই সাজিদ এবং রামিমকে এই বিষয়টা জানার জন্য। তো সাজিদ এবং রামিম ওরা তো আসলে খুব বেশি বয়স না, একটু এলোমেলো তথ্য দিয়েছিল। তবে এই আসিফ হুসাইন উনি এই তথ্যটা আরো ভালোভাবে সংগ্রহ করেছিলেন। কিভাবে সংগ্রহ করেছিলেন আমরা ঘটনার শেষ দিকে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এই ঘটনার সময়কাল 70 থেকে 80 বছর আগে এমনটা হবে আর কি, তো অনেক আগের আসলে। আর ঘটনায় বেশ কিছু নাম, ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। এর পেছনে কারণও রয়েছে, পুরো ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো ঘটনাটি মূলত ওই মুন্সিগঞ্জের বিক্রমপুরেরই একটি গ্রামে ঘটেছিল। সঙ্গত কারণে ওই গ্রামের নামটি বলা যাচ্ছে না, আমরা ছদ্মনামও ইউজ করব না, কারণ গ্রামের নাম ছদ্মনাম কিভাবে ইউজ করব, তাই না? তো এই জন্য গ্রামের নামটি আমরা বলছি না। আজকে যেমন দেখা যায় ওই দিকটাতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, কিন্তু 70-80 বছর আগে এগুলো তো কল্পনাও করা যেত না। তো ওই এলাকায় আগে বসবাস করত রাজীব সর্দার আর তার পরিবার।
রাজীব সর্দাররা মূলত গ্রামের মোড়ল শ্রেণীর লোক ছিলেন। আর এই রাজীব সর্দারের বাড়ির প্রত্যেকটা সদস্যই ছিলেন ধার্মিক এবং আল্লাহ ভীরু। রাজীব সর্দারদের বংশ ছিল বেশ বড়। তাদের বংশের নামই ছিল সর্দার বংশ এবং তৎকালীন গ্রামের 2/3 লোকই ছিলেন এই রাজীব সর্দারদের আত্মীয় গোছের। রাজীব সর্দাররা ছিলেন মূলত 13 ভাই বোন, 8 ভাই এবং 5 বোন। তো তার বড় এই রাজীব সর্দার ছিলেন হলো চতুর্থ ভাইদের মধ্যে। তার বড় 3 ভাই ছিলেন প্রবাসী। ওনারা বিভিন্ন কারণে বিদেশে চলে গিয়েছেন, সেখানে তাদের অনেক ভালো অবস্থা ছিল আর কি। তৎকালীন সময় এরকম বিমানে ওভাবে যাওয়াটা অনেক টাফ ছিল, ওনারা জাহাজে করে গিয়েছিলেন। বেশ ভালো ভালো দেশে ওই সময় তারা ছিলেন আর কি, এরকমটাই জানা যায় তাদের সম্পর্কে। আর গ্রামের অন্যান্য যে পরিবার রয়েছে তাদের সাথেও এই সর্দার পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল। যেহেতু বড় 3 ভাই প্রবাসে ছিলেন, চতুর্থ ভাই ছিলেন এই রাজীব সর্দার, এই জন্য পরিবারের দায়িত্ব ছিল এই রাজীব সর্দারের উপরে। ওনার একেবারে ছোট বোন ব্যতীত সকল ভাই বোনদেরই বিয়ে হয়ে গিয়েছিল। ওনার এই ছোট বোন ওই সময় লেখাপড়া করার জন্য ঢাকায় থাকতেন। তৎকালীন মেয়েদের শিক্ষার প্রসার তো আজকের মতো ছিল না, তবে সর্দার পরিবারের যে ব্যাপারটা ছিল তারা অত্যন্ত সম্ভ্রান্ত এবং শিক্ষিত হওয়ার কারণে তাদের বাড়ির এই ছোট বোনটিকেও লেখাপড়া করার জন্য ঢাকাতে তাদের এক আত্মীয়র বাড়িতে পাঠিয়েছিলেন। রাজীব সর্দারের ছোট বোনের নাম ছিল সাইমা সর্দার এবং ঘটনাটির সূত্রপাত হয় এই সাইমা সর্দারকে কেন্দ্র করে। ম্যাট্রিক পরীক্ষা শেষ করে সাইমা তার গ্রামের বাড়িতে ফেরত আসেন। উল্লেখ্য, সর্দার বাড়ির প্রত্যেকটা মহিলা সদস্যই কঠোর পর্দা অনুসরণ করতেন। এই সাইমাও কিন্তু তার ব্যতিক্রম ছিলেন না। বাড়িতে এসে সাইমা সামাজিক কিছু কাজ করতেন। গ্রামের দরিদ্র পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের টুকটাক বর্ণমালা শেখানো, এছাড়াও গ্রামের উঠতি বয়সী মেয়েদেরকে জীবনমুখী শিক্ষাও প্রদান করতেন এই সাইমা। ওনাদের পাশের গ্রামে বসবাস করত হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার। ওই পরিবারটা কামার ছিল। ওই পরিবারের যিনি কর্তা তার নাম ছিল হচ্ছে শীতল কামার, আর তার ছেলে ছিল দীপ কামার। একদিন এই দীপ কামার তার কিছু বন্ধু বান্ধব সহ এই গ্রামে আসে মঞ্চ নাটকের জন্য চাঁদা তুলতে। মানে ওই সময় মঞ্চ নাটক, যাত্রাপালা এরকম উৎসব হতো, মানে ওই সময় তাদের বিনোদনের একটা মাধ্যম ছিল আর কি। তো এটার জন্য চাঁদা তুলতে আসে। তখনকার সময়ে গ্রামে গঞ্জে এই বিষয়টি অনেক জনপ্রিয় ছিল। আজকে তো দেখা যাচ্ছে যাত্রাপালা বা মঞ্চ নাটক ওভাবে মানুষ খুব একটা দেখে না, কিন্তু ওই সময় এটা ছাড়া কিন্তু আর কোনো বিকল্প ছিল না এই নাটক দেখার আর কি। তো গ্রামের মানুষের বিনোদনের একটা উৎস হিসেবে কাজ করতো এই মঞ্চ নাটকগুলো। তো সেবার গ্রামে অনেক বড় একটি আয়োজন করা হয় মঞ্চ নাটক করার জন্য, এবং বেশ ওই সময় নাম করা ঢাকার কিছু অভিনেতাকে নিয়ে আসা হবে সেখানে। এই জন্য বেশ ভালো করে ঘটা করে আয়োজন করা হচ্ছিল, আর এর জন্য প্রচুর টাকা পয়সারও দরকার ছিল। গ্রামের বিভিন্ন ছেলেপেলেরা আশেপাশে ছড়িয়ে পড়ে, যারা চাঁদা দিতে পারে তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো এই উদ্দেশ্যে এই দীপ কামার এবং তার বন্ধুরা হাজির হয় সর্দার বাড়ির ওই গ্রামে। তো সর্দার বাড়ির গ্রামে ঢুকতেই তাদের সাথে দেখা হয়ে যায় রাজীব সর্দারের ভাগিনা মন্টু সর্দারের সাথে। তো এই মন্টু সর্দারের সাথে এ ব্যাপারে কথা হয়। তখন এই মন্টু সর্দার বলেন, ঠিক আছে ভাইয়া, চাঁদা তুলবে ভালো কথা, তোমরা কাজ করো, সর্দার বাড়ির সোজা মানে সর্দার বাড়িতে সেজ সর্দার যিনি আছেন তার কাছে যাও। ওনার এখন হাতের অবস্থা বেশ ভালো, উনি ইচ্ছা করলে 10 জনের চাঁদা একাই দিতে পারবেন, তাতে তোমাদেরও বেশ উপকার হবে। এই বলে ওই মন্টু সর্দার চলে গেলেন। তো এই মন্টু সর্দারের কথা মতো এই যে দীপ কামার এবং তার বন্ধুরা সর্দার বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলেন। তো সর্দার বাড়ির সামনে যেতেই তাদের সাথে দেখা হয় এই রাজীব সর্দারের ছোট ভাই মজিদ সর্দারের সাথে। তিনি তখন উঠোনের বাইরে চেয়ারে বসেছিলেন, আর তাদের বাড়ির উঠোনের ভেতর এই সাইমা সর্দার
উনি ছোট বাচ্চাদেরকে বর্ণমালা শেখাচ্ছিলেন। তো এই যে দীপ কামার ও তার বন্ধুরা চাঁদার ব্যাপারে মজিদ সর্দারের সাথে কথা বলে এবং মজিদ সর্দার বলেন, আচ্ছা দাঁড়াও বাপু, আমি টাকা নিয়ে আসতেছি, আমি না বলা পর্যন্ত কিন্তু তোমরা বাড়ির মধ্যে ঢুকো না। তো উনিও খুশি মনে বাড়ির ভিতরে ঢুকে গেছেন। ছেলেপেলে আসছে, গ্রামের ছেলেপেলে তো আসলে না করা যায় না। তো বারবার বলে দেয়, তোমরা কিন্তু এখানেই থেকো, অন্যদিকে যেও না। এই বলে মজিদ সর্দার উঠোন পেরিয়ে বাড়িতে ঢুকলেন। সর্দার বাড়ির উঠোনের এক পাশেই ছিল বাহারি রঙের ফুলের বাগান। খুবই চমৎকার একটা বাগান ছিল ওই সময়ে, এটাই শোনা যায়। ওই সুন্দর বাগানটা উঠোনের বাইরে থেকে দেখে দীপ ও নিজেকে ধরে রাখতে পারল না, সে ওই ফুলের দিকে এগিয়ে গিয়েছে। চিন্তা করছে একটা দুটো ফুল ছিঁড়ে, অনেক ফুল তো, একটা দুটো ফুল যদি ছেঁড়া হয় কোনো সমস্যা হবে না, আর সর্দার বাড়ির লোকটা কিছু বলবেও না। তো এই চিন্তা করে ওই বাগানের কাছে গিয়েছে। বাগানের কাছে যেতে যেতে গাছ দেখতে থেকে সে ওই সর্দার বাড়ির উঠোনের ভিতরে ঢুকে গেছে, নিজের অজান্তে আসলে ঢুকে গেছে। আর উঠোনে প্রবেশ করতেই ওই সাইমার সাথেও চোখাচোখি হয়। তো সাইমা তখন স্বাভাবিক পোশাকে ছিল, পর্দা অবস্থায় ছিল না আর কি। তো এই দীপ সাইমার দিকে তাকায়। তো সাইমার দিকে তাকানোর পর স্বাভাবিকভাবেই হঠাৎ করে তাকিয়েছে। সাইমাও বেশ লজ্জা পেয়েছে, এখন দীপও লজ্জা পেয়ে গেছে। হঠাৎ করে তার দিকে চোখাচোখি হয়েছে। নর্মালি তো এই সর্দার বাড়ির উঠোনে বাহিরের কোনো ছেলে পেলে ঢোকে না। তো দেখা যাচ্ছে যে ভদ্রতার খাতিরে তার নাম জিজ্ঞেস করেছে। এখন নাম জিজ্ঞেস করার পরে এই সাইমা আসলে নামটা বলে নাই, একটু লজ্জা পেয়ে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এইটা আবার দেখে ফেলেছে বাড়ির ভেতর থেকে রাজীব সর্দার, মানে ওই পরিবারের কর্তা। তো কেউ তো ওই বাড়ির উঠোনের মধ্যে কেউ ঢোকে না অনুমতি ছাড়া, আর বাইরের ছেলেপেলেরা তো অবশ্যই ঢোকে না, কারণ বাড়ির মহিলারা উঠোন দিয়ে হাঁটাচলা করে, বেগানা কোনো পুরুষ সেখানে ঢুকবে এটা তো হতেই পারে না। কিন্তু হঠাৎ করে এই উঠতি বয়সী ছেলেটা কিভাবে ভিতরে ঢুকলো, এইটা দেখে ওনার মেজাজ যায় বিগড়ে। তো উনি দ্রুত বাড়ির থেকে বের হয়ে উঠোনে আসেন। আর এই ছেলে কিভাবে এই বাড়ির ভিতরে ঢুকলো এই বিষয়ে আসলে উনি কোনো প্রশ্ন করেন নাই। ওরা যে কি কাজে আসছে, কিভাবে এখানে আসলো, মানে ওনার মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে এটা যে প্রশ্ন করবেন এই সেন্সটা ছিল না। রাগে উনি নিজেকে সামলাতে পারলেন না। কোনো কিছু না ভেবেই পাশ থেকে একটা তাল গাছের সোবরা, মানে তাল গাছের একটা ডাল সদৃশ একটা জিনিস নিয়ে অনবরত পেটাতে লাগলেন এই দীপ কামারকে। তো মজিদ সর্দার এমনিতেই ঠান্ডা মেজাজের লোক ছিলেন, তো উনি তো ভেতরে চলে গেছেন। এদিকে রাজীব সর্দার এই দৃশ্যটা দেখেছেন, দেখার পরে তার তো মেজাজ মজিদ সর্দার জানতেন আসলে ঘটনাটা কি হয়েছে, কিন্তু রাজীব সর্দার তো জানেন না যে এই ছেলেটা কিভাবে আসছে, সে তো পেটাচ্ছে সমানে। মজিদ সর্দার টাকা নিয়ে যখন বাইরে বের হয়েছে, দেখে যে তার ভাই এই ছেলেটাকে মারছে, এমনভাবে এই সময়ের মধ্যে পিটিয়েছিল, একদম রক্তাক্ত করে ফেলেছিল এই দীপ কামারকে। তো মজিদ সর্দার এটাকে থামান, বলে ভাই কি করো, ও তো আসছিল আমার কাছেই টাকা নেয়ার জন্য। তখন মজিদ সর্দারের এই কথা শোনার পর রাজীব সর্দার চিন্তা করেন যে ও তাহলে তো এই ব্যাপার, ও তো আসছিল আমার ভাইয়ের কাছেই। তো উনি বিষয়টা আসলে একটু নিজের কাছে খারাপ লাগে, হ্যাঁ রে করলামটা কি, ভালো করে তো বুঝতে পারলাম না, আমরা মনে করছিলাম যে ও হয়তো বা ইচ্ছা করে ঢুকে গেছে বাড়ির ভিতরে। তো যদিও বা মজিদ সর্দার বলেছিল ছেলেটা তো আসলে ভিতরে আসতে আমি নিষেধ করেছিলাম, ও কেন আসলো বুঝতে পারলাম না। একটা ঘটনা তো ঘটে গেছে। আর এই যে রাজীব সর্দার ক্ষিপ্ত হয়ে ওখানে পেটাচ্ছে, এই দীপ কামারের যে বন্ধুরা বাইরে দাঁড়িয়েছিল ওরা তো এসে ঠেকাবে বা ওরা বলবে, মানে এটাও সাহস পাচ্ছে না ওরা এই অবস্থা দেখে ওই দীপ কামারকে রেখেই যে যেদিকে মানে পেরেছে দৌড়ে পালিয়েছে। তো বেশ খানিকক্ষণ পর এই বন্ধুরা আবার ফেরত এসেছে, আসার পর এই দীপকে নিয়ে তারা আবার ফেরত যায় এবং বন্ধুরা বলে যে আসলে দীপ তো বুঝতে পারে নাই, ও এই বাগান দেখতে দেখতে ফুল দেখতে দেখতে উঠোনের ভিতরে ঢুকে পড়েছিল। তো এটা বলে এবং রাজীব সর্দারের কাছে ক্ষমা চায়। রাজীব সর্দার আসলে লজ্জিত হন যে কি করে ফেললাম রাগের মাথায় এমন একটা কাজ,
এটা তো আসলে উচিত হয় না। উনি সর্দার গোছের একজন মানুষ, গ্রামের সকলে তাকে সম্মান করে, আজ পর্যন্ত কাউকে উনি গায়ে হাত তোলেন নাই, সবাই তাকে সম্মানের কারণেই ভয় পায়। এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললেন উনি। যাই হোক, উনি নিজের ভুলটা বুঝতে পারেন যে এইভাবে তো পেটানো হয়নি। এরপর ওনার ভাই এই যে মজিদ সর্দারকে সাথে নিয়ে উনি খোঁজ খবর নিতে নিতে এই দীপ কামারের যে বাড়িটা যেখানে, ওই দিকে গিয়েছেন, মানে ওই পাড়ায় গিয়েছেন। সেখানে গিয়ে জানতে পারেন যে দীপ কামারের অবস্থা নাকি খুবই খারাপ। আর এই দীপ কামারের বাবা শীতল কামার, উনি নাকি এই রাজীব সর্দারের উপর খুবই ক্ষেপে আছেন, এবং ক্ষেপে থাকাটাই স্বাভাবিক। তো রাজীব সর্দার আবারও দীপ কামারের বাড়িতে যান, মানে দীপদের বাড়িতে যান। তো বাড়িতে গিয়ে দেখেন, মানে প্রথম দিন গিয়েছেন যে তারা ক্ষেপে আছে, এই জন্য আসলে যান নাই যে আসলে তারা রাগের মাথায় গালিগালাজ করতে পারেন। চিন্তা করছেন আসলে পরে চাই, পরে গিয়ে ওই ছেলেটার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সাও দিয়ে আসবো, আর তার পরিবারের কাছে গিয়ে কথাবার্তা বলে ক্ষমা চেয়ে আসবো, এরকমটাই চিন্তা করেছিলেন আর কি। তো ওনারা 2 দিন পরে আবার গিয়েছেন, দেখেন ওই শীতল কামার, মানে দীপ কামারের বাবা আর কি, তো উনি পরিবার সহ চলে গেছেন বাড়িতে তালা ঝুলিয়ে। আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলে আশেপাশের লোকজন জানায় যে গত পরশু ভোর রাত্রে হঠাৎ নাকি দ্বীপের প্রচণ্ড কাশি হয়, এবং সাথে রক্ত বমি করতে করতে এই দীপ কামার মারা যায়। একথা শুনে রাজীব সর্দার নিজেও ভীষণ অবাক হয়েছেন, কারণ উনি অতটা মারেন নাই যাতে দ্বীপের অবস্থা এমন হতে পারে। তবে স্থানীয় লোকটা জানায় দ্বীপের নাকি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের অসুখ ছিল, বিভিন্ন অসুখে সে ভুগত, বিভিন্ন কবিরাজি ওষুধ সে খেত। এই মার খাওয়ার পর তার শরীরটা সায় দেয় না, এমনিতে সে দুর্বল। আর এই যে শীতল কামার, ওনারা যে কোথায় চলে গেছেন লোকজন কেউ কিছু বলতে পারেন না। এরপর মন খারাপ করে রাজীব সর্দারের মজিদ সর্দার বাড়িতে ফেরত আসেন। তো ঘটনার আকস্মিকতায় তিনি একদম হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি চিন্তা করছেন মেরে ফেলার উদ্দেশ্যতেও আসলে উনি এভাবে পেটান নাই। উনি কিছুটা বদমেজাজি ছিলেন, কিন্তু মিশুক প্রকৃতি ছিলেন। বদমেজাজি এই অর্থে যে অনেক সময় আমরা রেগে যাই, স্বাভাবিকভাবে রেগে যাই, উনি ওই রকমই ছিলেন আর কি। হঠাৎ করে ওনার দ্বারা এই ধরনের ঘটনা ঘটেছে, উনি লজ্জায় আসলে মানে মরে যাচ্ছিলেন, এমন একটা অবস্থা। এরপর থেকে ওনার মধ্যে যেই ধরনের কর্কশ ভাবটা ছিল, উনি সেটাকেও একদম রিমুভ করে ফেলেন কয়েকদিনের মধ্যেই, যে না, আমি কখনো কারোর সাথে উদ্ধত ভয়েসে কোনো কথা বলবো না। এবং এরপর থেকে মানে অনুশোচনায় উনি এতটাই নমনীয় হয়ে গিয়েছিলেন যে খুব দরকার ছাড়া কারোর সাথে কথা বলতেন না, কেউ কথা বলতে আসলেই উনি অত্যন্ত নমনীয়ভাবে কথা বলতেন। উনি কিন্তু এরপরেও শীতল কামারের অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, যে কোথায় গিয়েছিলেন, তারা কি আবার আসলো কি না। কিন্তু প্রত্যেকেই বলেছিল যে সে নাকি ভিটামাটি বিক্রি করে, অল্প মানে নামমাত্র মূল্যে ভিটামাটি বিক্রি করে কোথায় চলে গেছে কেউ জানে না। তবে যাওয়ার সময় নাকি আর্তনাদ করে বলে গেছে ভয়ানক একটা কথা, যে আমার একটা ছেলেরে মেরে ফেলছে ওই সর্দার, আমার আর আমার বউর এখন আর কোনো জানের মায়া নাই। এই কথাটা নাকি বলে গিয়েছিল। লিসেনার্স, এই কথাটা মনে রাখবেন যে আমার আর আমার বউয়ের এখন আর কোনো জানের মায়া নাই। তো যাই হোক, বেশ কিছুদিন পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে থাকে। এই রাজীব সর্দারও ওই ছেলেটার মৃত্যুর দায়ের অনুশোচনা আস্তে আস্তে কাটিয়ে উঠতে লাগলেন, কিন্তু ওনার আচরণে যে পরিবর্তন এনেছিলেন ওইটা উনি অব্যাহত রেখেছিলেন। মূলত এই ঘটনার কিছুদিন পর থেকে শুরু হতে থাকে বেশ কিছু হাড় হিম করা ঘটনা, যেটা শুরু হয়েছিল সর্দার বাড়ির জামাল সর্দারের 9 বছর বয়সী মেয়ে শান্তার সাথে। একদিন এই শান্তা তার বান্ধবীদের সাথে তাদের বাড়ির পেছনে তাল গাছের পাশে লুকোচুরি খেলছিল। তো বন্ধুদের সাথে লুকাতে গিয়ে সে বাড়ির পেছনে ঝোপের ধারের বেল গাছটার তলায় বসে পড়ে। তো সন্ধ্যার একটু আগে তার বান্ধবীরা সবাই যে যার বাড়িতে ফেরত যায়, কিন্তু এই শান্তা আর ফেরে না। মাগরিবের আজানের পরেও যখন সে বাড়ি ফিরছিল না, তখন তার বাড়ির লোকজন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে।
একসময় তারা তাল গাছটার কাছে যায়, ওখানে একটা তাল গাছ ছিল। খুঁজতে খুঁজতে এই বেল গাছের সাথে ওই তাল গাছটার সাথে লাগোয়া যে বেল গাছ, ওই বেল গাছের সাথে লাগোয়া আর একটা ঝোপ আছে, ওই ঝোপের মধ্যে যখন ওই কুপির আলো ফেলেছে, কুপির আলো ফেলতেই চিৎকার আর কান্নার শব্দ শোনা যাচ্ছে। কারণ ওই যখনই কুপির আলো ফেলেছে তখনই ভেতর থেকে চিৎকার আর কান্নার আওয়াজ, ওটা হলো শান্তার চিৎকার আর কান্নার আওয়াজ। তো ওর চিৎকার করা দেখে বুঝতে পারছে শান্তা খুব ভয় পেয়েছে। তখন ওই ঝোপের বাইরে থেকে ওরা শান্তাকে সান্ত্বনা দেয় যে মা তুমি বের হয়ে আসো, ভয়ের কিছু নাই, এই তো আমি, এই আমরা, এইভাবে বলে ওকে আস্তে আস্তে ওখান থেকে বের করে নিয়ে এসেছে। তো দেখা যায় ওর সারা শরীরে অজস্র কাটা ছেঁড়ার দাগ স্পষ্ট হয়ে আছে, আর ওর বাঁ হাতে ছিল 2 আঙ্গুলের হালকা এক আঁচড়ের চিহ্ন। শান্তা কিন্তু মারাত্মক ঘাবড়েছিল এবং ভয় পেয়েছিল। ওকে একটু স্বাভাবিক করার পর ওকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল আসলে, তুমি এর ভিতরে ঢুকলা কেন? তখন সে এক ভয়ঙ্কর ব্যাপার জানায়। সে বলে সে লুকোতে গিয়ে এই বেল গাছের তলায় চুপটি করে বসেছিল। সে চিন্তা করেছিল যে তার বন্ধুরা তাকে খুঁজে বের করবে। তো অনেকক্ষণ হয়ে যায়, তাকে আর কেউ পাচ্ছে না। তো ও মজা করে বসে আছে, তাকে খুঁজে পাচ্ছে না। এখান থেকে বের হলেই তোকে খুঁজে পেয়ে যাবে, লুকোচুরি খেলার যেই নিয়ম আর কি। তো ও চুপটি করে বসে আছে। আসলে ওইদিকে কি হয়েছে, ওকে খুঁজতে খুঁজতে না পেয়ে তার বন্ধুরা মনে করেছে যে ও বাড়িতে চলে গেছে, এই জন্য তারা চলে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এমন সময় নাকি হঠাৎ ওই পাশের ঝোপ থেকে কেউ তাকে বিড়ালের মতো কণ্ঠে ডেকে ওঠে, এই শান্তা এদিকে আয়। তো ঝোপের মধ্যে থেকে এই রকমের একটা আওয়াজ যখনই এসেছে, সে তো চমকে উঠেছে যে কে আমাকে এইভাবে ডাকলো অদ্ভুত কণ্ঠে। তখন শান্তা যখন এদিকে তাকিয়েছে, সে দেখে 4 কি 5 বছর বয়সী একটা টেকো, মানে মাথার টাক, একটা বাচ্চা আকৃতির কিছু একটা তাকে ওই ঝোপের মধ্যে থেকে হাত দিয়ে ইশারা করে ডাকছে যে এই শান্তা এদিকে আয়। তো ওই ছেলেটার সমস্ত শরীর নাকি ছিল ধবধবে সাদা, পরনে একটা ছোট্ট হাফ প্যান্টের মতো ছিল। সে তার এক হাত বাড়িয়ে শান্তাকে ঝোপের দিকে ডাকছিল। তো শান্তা বাচ্চাটার হাতের দিকে তাকাতে লক্ষ্য করে তার হাতে কেবল 2 আঙ্গুল, এবং আঙ্গুল দুটি অস্বাভাবিক রকমের লম্বা। এটা দেখে ভয়ের চোটে শান্তা ওখানেই দাঁড়িয়ে যায়। তখন মাগরিবের আজান দেয়, এবং আজান দেওয়ার সাথে সাথে আকৃতিটি হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে শান্তা ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপরে কি হয়েছে শান্তা বলতে পারে না। পরে এই যে শান্তার বাড়ির লোকজন যখন ওই কুপির আলো নিয়ে ওইদিকে গিয়েছে এবং ডেকেছে, তখন শান্তার হুঁশ ফেরত আসে। তখন শান্তা কান্নাকাটি শুরু করে, চিৎকার শুরু করে। তো এই কথা শোনার পর শান্তার মা তো ভীষণ ভয় পায় এবং মেয়েকে বুকে জড়িয়ে ধরে, ছোট্ট একটা মেয়ে আদরের। তো বাড়ির লোকজন বলতে থাকে, আরে ও হয়তো শিয়াল কুকুর দেখে ভয় পাইছে অন্ধকারে। ওই রাত্রে এই পাশের মসজিদের ইমাম সাহেব এসে শান্তাকে ঝাড়ফুঁক করে দিয়ে যান। তো এই ঘটনার ঠিক 3 দিন পর সর্দার বাড়ির আরেক সদস্য, তার নাম হচ্ছে সাইফুল সর্দার। এই সাইফুল গরুর গাড়িতে করে মন্ডা মিঠাই নিয়ে বাড়ি ফেরত আসছিল। তো সর্দার বাড়ির ছোট বোন সাইমা ম্যাট্রিক পরীক্ষায় ভালো ফলাফল করায়। গ্রামবাসী একটা আবদার ছিল এই রাজীব সর্দারের কাছে যে সাইমা তো পরীক্ষায় ভালো করেছে, আমরা তো খুব খুশি, ও বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছে গ্রামে এসে, তো ও যে ভালো ফলাফল করলো, আমাদের মিষ্টি কই। তো প্রত্যেকটা গ্রামবাসীকেই মিষ্টি খাওয়াবেন এই নিয়ত করেছিলেন রাজীব সর্দার। ওই চিন্তা করেই এই সাইফুল সর্দারকে উনি পাঠিয়েছিলেন যে মিষ্টি নিয়ে আসো, অনেক মিষ্টি হবে তো এই জন্য গরুর গাড়িতে করে নিয়ে আসতে হবে। তো ওইভাবেই মন্ডা মিঠাই আনা হচ্ছিল আর কি। তো সন্ধ্যার খানিক আগে সাইফুল মিষ্টি নিয়ে রওনা দিয়েছিল। তো গরুর গাড়িতে সে একাই ছিল, মানে সে নিজেই গরুর গাড়ি চালাচ্ছিল আর কি। চলতে চলতে হঠাৎ তার চোখ পড়ে পুকুরের কিনারার তেঁতুল গাছের দিকটায়। সাইফুল দেখতে পায় তেঁতুল গাছের সরু ডালে 2 বাচ্চা আকৃতির কিছু একটা দেখা যাচ্ছে।
তো এত সরু ডালে সাধারণত কোনো পাখিও বসতে পারবে না। সেই জায়গায় দুটো বাচ্চা বসে আছে, এটা দেখে সে ভীষণ ভয় পায়। বাড়ি এসে সবাইকে এই ব্যাপারটা জানায়। তবে সাইফুল মজা করছে ভেবে বাড়ির লোকজন একথা শুনে তেমন একটা কর্ণপাত করে না। ঠিক এর পরদিন রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। রাত আনুমানিক 1টা কি 2টো হবে, মানে 12টার পর এতটুকু বলা যায়। তো রাজীব সর্দারের স্ত্রী কোনো একটা কারণে দরজা খুলে বাইরে চলে যেতে থাকে। উল্লেখ্য, উনি তখন গর্ভবতী ছিলেন। তো স্ত্রীকে এত রাতে বের হতে দেখে রাজীব সর্দার ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন, এই এত রাতে যাও কই? ওনার স্ত্রী কোনো কথার উত্তর না দিয়ে বের হয়ে যেতে লাগলেন। রাতটা ছিল পূর্ণিমার রাত। বাড়ি থেকে বের হয়ে রাজীব সর্দার স্ত্রী বাড়ির পেছনের বেল গাছের ঝোপের ধারে গিয়ে 2 হাত সামনের দিকে প্রসারিত করে বিড়বিড় করে কিছু বলছিলেন। দূর থেকে রাজীব সর্দার ওনার স্ত্রী এই গতিবিধি ফলো করছিলেন। উনি মনে করছেন হয়তো বা ওয়াশরুমে যাচ্ছে। তো এটা দেখে রাজীব সর্দার ওনার স্ত্রীর কাছে যাচ্ছিলেন আস্তে আস্তে, যে সে করেটা কি এত রাতের বেলা। এমন সময় খুবই দ্রুত গতিতে, মানে চোখের পলকে, ওনার স্ত্রী ঝোপ থেকে একটা বাঁশের কঞ্চির সামনের দিকটা ধারালো ছিল, মনে হচ্ছে আগে থেকেই কেউ কেটে রেখেছে ধারালো করে সামনের অংশটা। উনি সমস্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই কঞ্চিটা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেন, মানে নিজের পেটে নিজেই কঞ্চিটা ঢুকিয়ে দেন। এবং যন্ত্রণায় যে উনি কাতরাবেন তা না, অট্ট হাসি দিতে দিতে উনি জ্ঞান হারান। হতবিহ্বল অবস্থায় রাজীব ওনার স্ত্রীর কাছে গিয়ে ওনাকে দ্রুত ঘরে নিয়ে আসেন। প্রচণ্ড রক্ত বের হচ্ছে পেট থেকে। এমত অবস্থায় ওই রাত্রি বৈদ্য ডেকে আনা হলো। বৈদ্য এসে বললেন যে অতিরিক্ত রক্তপাতের কারণে পেটের বাচ্চা সহ ওনার স্ত্রী মারা গেছেন। ঘটনার আকস্মিকতায় বাড়ির সকলে তো হতবাক, একই সাথে শোকাহত যে হলোটা কি, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো। ওনার স্ত্রী তো দিব্যি স্বাভাবিক ছিলেন, কোনো ঝগড়াঝাটি নাই যে আত্মহত্যা করবে। আর উনি ওনার অনাগত বাচ্চা নিয়েও খুব আনন্দিত ছিলেন এবং পেটের বাচ্চারও যেন খুব ভালো যত্ন হয়, এটা নিয়েও কিন্তু উনি নিজের প্রতিও খুব যত্ন নিতেন। আর রাজীব সর্দার ওনার স্ত্রীর দিকে খুব খেয়াল রাখতেন। এরকম একটা ঘটনা ঘটে গেল, এটা কারো জন্যই আসলে কাঙ্ক্ষিত ছিল না, ছিল অনাকাঙ্ক্ষিত। রাজীব সর্দার ওনার স্ত্রীর এই মৃত্যুটা নিজের চোখে দেখার পর উনি বুঝতে পারলেন যে এই পরিবারের উপর অশুভ কিছুর ছায়া পড়েছে। কেনই বা ওনার স্ত্রী মাঝরাতে বাড়ির পিছনে গিয়ে নিজের পেটে আঘাত করতে যাবেন, এই বিষয়টা তো কারোরই বোধগম্য হলো না। স্ত্রীর মৃত্যুর রেশ কাটিয়ে কিছুদিন পর 2 গ্রাম পরের এক বড় মাপের কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো ওনাদের বাড়িতে। কবিরাজকে ওনারা শুরু থেকে ঘটা সব ঘটনা বিস্তারিত বলতে লাগলেন। সব শুনে কবিরাজ ওনাদের বাড়ির একটা বন্ধ কক্ষে প্রবেশ করলেন এবং সবাইকে কক্ষ থেকে বের হয়ে যেতে বললেন। আর ভেতর থেকে উনি দরজা আটকেও দিলেন। কিছুক্ষণ পর সেই কবিরাজ ঘর থেকে বেরিয়ে আসলেন এবং তাদের জানালেন এই বাড়িতে নাকি জিন ঘটিত কোনো সমস্যাই নেই। তিনি যেই সমস্ত দোয়া দুরুদ জানতেন যাতে করে টুকিটাকি সমস্যার সমাধান করা যায়, তো সেই অনুযায়ী উনি কিছু আমল করেন। উনি বলেন এই গ্রামের আশেপাশেও যদি কোনো বদ জিন থেকে থাকতো, তবে উনি যে আমল করেছেন এই ঘরে ঢুকে, তাহলে ওই বদ জিন এখানে এসে ধরা দিতে বাধ্য হতো। কিন্তু উনি নাকি এই ধরনের কোনো কিছুরও অস্তিত্ব টের পান নাই। ফলে উনি বুঝতে পারেন যে এই বাড়িতে কোনো বদ জিনের নজর নেই। এরপরে উনি ওই ঝোপের ধারে গেলেন এবং ঝোপ পরিষ্কার করিয়েও তেমন কিছুর সন্ধান পেলেন না। তবে উনি ঝোপের মধ্যে 3টি মেটে ইঁদুর মরে পড়ে থাকতে দেখেছিলেন। তবে যাওয়ার সময় কবিরাজ তাদের বাড়ি বন্ধ করে দিয়ে যান এবং বাড়ির লোকদের কিছু আমল শিখিয়ে দিয়ে যান। এরপর অবশ্য মাসখানেক কোনো ধরনের সমস্যা হয়নি। মাসখানেক পর শুরু হতে থাকে আর এক সমস্যা। বাড়ির সকলের মাথার চুল অস্বাভাবিকভাবে পড়তে থাকে, কোনো কারণ ছাড়াই তাদের মাথার চুল পড়তে থাকে।
এর সাথে তাদের বাড়ির ছোট সদস্য যারা আছে মানে বাচ্চা, এদের স্কিন মানে ত্বকের যে চামড়া, এই স্কিন কুঁচকে যেতে শুরু করে, মানে ঘুচিয়ে আসছে আর কি। আর প্রতিদিন সকালবেলা সর্দার বাড়ির আশেপাশে নেটে ইঁদুর মরে পড়ে থাকতো। আর এই ইঁদুরগুলো দেখে মনে হতো যেন ইঁদুরগুলোর শরীর থেকে সমস্ত রক্ত বের করে নেওয়া হয়েছে। বিষয়টি সাইমার কাছে বেশ অবাক লাগে। ওই দিনই সকাল থেকে আবার প্রচুর বৃষ্টি পড়ছিল। রাতের বেলা সাইমা তার বৃদ্ধা মায়ের সাথে ঘুমাতো। সেদিন তার মা তার কাকিমার সাথে পাশের গ্রামের তাদের এক অসুস্থ এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। ফলশ্রুতিতে ওই রাত্রে সাইমা একাই ঘুমিয়েছিল। সাইমা রাতের খাবার খেয়ে কুপি নিভিয়ে ঘুমাতে যায়। আর কিছুটা শীত শীত লাগতে শুরু করে, তাই সে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। তার ঘুম ঘুম ভাব আসতে শুরু করেছে। এমন সময় সাইমা ফিল করে একটা ঠান্ডা কোনো একটা বস্তু তার পায়ের পাতা আলতোভাবে স্পর্শ করছে। সে বুঝতে পারে বস্তুটি পাখির পালকের মতো কিছু একটা। তো সাইমা ওই সুরসুরি পায়ে লাগার কারণে সে একটু পা নাড়াচাড়া করছিল, কিন্তু জিনিসটা কি এটা দেখার জন্য সাইমা ধীরে ধীরে তার পাশের টেবিলে রাখা যে কুপিটা ছিল, কুপির পাশে ম্যাচ ছিল, তো ওই জিনিসটা দিয়ে কুপিটা জ্বালিয়েছে। তো কুপির আবছা আলোয় সাইমা হঠাৎ করে দেখতে পায় যে 4টা বামন আকৃতির ভয়ানক অবয়ব তার পায়ের কাছে বসে আছে। এর মধ্যে 2টো একটু দূরে আর 2টো পায়ের একদম কাছে বসে আছে, এবং এই 2টোর মধ্যে একটা কোনো কিছু দিয়ে তার পায়ের নিচের দিকে একটু সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে, আর আরেকটা তার হাতের নখ দিয়ে সাইমার পায়ে আঁচড় কাটছে। তবে আশ্চর্যের বিষয় হলো যে এই যে পায়ে আঁচড় কাটছে, সাইমা কিন্তু তখন ব্যথা পাচ্ছে না। সাইমা কিন্তু বেশ সাহসী একটা মেয়ে ছিল। তো সাইমা কি করেছে, আচমকা ভয় পেয়ে ওই পায়ের একদম কাছাকাছি যেই 2টো অবয়ব ছিল ওই 2টোকে সজোরে লাথি মেরেছে, আর প্রচন্ড জোরে দিয়েছে। এক চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে বের হয়েছে। তো পরিবারের সদস্যরাও তো ঘুম থেকে জেগে গিয়েছে। সাইমার মুখে কথা শুনে তারা ঘরে ঢুকে কাউকে দেখতে পায় না। তবে সাইমার পায়ের দিকটা তারা খেয়াল করে, দেখে যে তাদের নজরে আসে সাইমার গোড়ালি থেকে 1 ইঞ্চি উপরে নখের চিহ্ন রয়েছে, সাদা সাদা আঁচড়ের চিহ্ন, মানে রক্ত বের হয় নাই। অনেক সময় আমরা চুলকালে অনেক সময় আমাদের স্কিনের উপর এক ধরনের সাদা সাদা নখের আঁচড় পড়ে, ঠিক ওই রকম দাগ স্পষ্ট ছিল। পরদিন ওনার 2 ভাই তারা আসামে রওনা দেন, যে আসামে একজন ভালো বুজুর্গ আছেন, তো ওই বুজুর্গের কাছে যাবেন। তো ওনারা রওনা দেন। শোনা যায় উনি ওনার লাইফে অনেক ধরনের ভয়ানক জিন রিলেটেড সমস্যার সমাধান করেছেন। মূলত ওই বুজুর্গ ব্যক্তির নাম ঠিকানা জানতেন, যেহেতু ওনারাও ধার্মিক মানুষ ছিলেন। তো ওনারা রওনা দেন। ওনার নাম ছিল সাইদ হুসাইন। আবারও বলছি, ওনার নাম ছিল সাইদ হুসাইন, ওই বুজুর্গ ব্যক্তির নাম। তো রওনা তো দেওয়ার পরে বেশ কয়েকদিন চলে যায়। স্বাভাবিকভাবে তো আসলে এতটা কাছে না, তাই না, বেশ দূরেই আর কি বলা চলে। তো ওনারা ওনাকে নিয়ে আসেন। বাড়িতে আসার পরে বলেন যে এই সাইদ হোসাইনকে নাকি ওনারা পথেই পেয়েছেন, মানে আসামে যাবেন, তাকে নিয়ে আসবেন, আসা যাওয়াতে বেশ সময় প্রয়োজন, কিন্তু না, ওনারা 1-2 দিনের ব্যবধানে তাকে নিয়ে এসেছিলেন। কিভাবে এত তাড়াতাড়ি নিয়ে আসলেন, বাড়ির সদস্যরা অবাক হয়ে যায়। বলে যে ওনাকে নাকি পথেই পেয়েছিলেন। ওনারা বেশ অনেকটা পথ যখন এগিয়ে গিয়েছেন, 1 দিনের পথ এগিয়ে গিয়েছেন, তখন তো আসলে এই 1940, 42 বা 45 সালের দিকে এতটা আসলে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না। তো ওনারা একটা জায়গায় সাইদ হোসাইনকে পান। ওনারা আগে থেকে চিনতেন তাকে, ওইদিকে আসা যাওয়া ছিল, ধর্মীয় কারণেই আসা যাওয়া ছিল। তো ওই জায়গাতে সাইদ হোসাইনকে দেখে ওনারা অবাক হন।
সাইদ হোসেনকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি এদিকে? বলে হ্যাঁ, আমি তোমাদের ওই গ্রামের দিকেই যাচ্ছিলাম। আমি জানতে পারলাম যে তোমাদের বাড়িতে একটা সমস্যা, তো আমি যে কোনোভাবেই হোক বুঝতে পেরেছি, এই জন্য আমি রওনা দিয়েছিলাম। আমি জানতাম তোমাদের সাথে পথেই দেখা হবে। তো ওনাকে এখানে দেখতে পেয়ে ওনারা তো খুবই আনন্দিত যে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করেছেন, এতটা পথ যেতে তো হলোই না, উনি অনেকটা পথ এগিয়ে এসেছেন। বিষয়টা আসলে আল্লাহর একটা অশেষ রহমত বলে ওনারা মনে করেন। তো এই সাইদ হোসাইন হুজুরকে নিয়ে ওনার বাড়িতে চলে আসেন। তো এই সাইদ হুজুরকে শুরু থেকে সব ঘটনা বিস্তারিত জানানো হয়। তো পূর্বের যিনি কবিরাজ, উনি বাড়ি বন্ধ করার পরও কেন এমনটা হচ্ছে এটা সাইদ হুজুরকে জিজ্ঞেস করলেন। সব শুনে এই সাইদ হুজুর প্রথমে বাড়ির পেছনের ঝোপের কাছে গিয়ে কিছু একটা দেখে খুব অবাক হন। উনি বলেন যে এই ঝোপটা পরিষ্কার করো। তো ওই সর্দার বাড়ির বিভিন্ন যারা লোক ছিলেন, যারা কাজ করতেন, তারা অল্প সময়ের মধ্যে ঝোপঝাড়টা পরিষ্কার করে ফেলে এবং উনি একটা নির্দিষ্ট জায়গা দেখান, বলেন যে এই জায়গাটায় কোদাল চালাও, কোদাল দিয়ে মাটি খোঁড়ো। তো ওই জায়গাটায় মাটি খোঁড়ার পর বাঁশের কঞ্চি দ্বারা আবৃত কিছু একটা দেখা যাচ্ছিল। তো কঞ্চিগুলো সরাতেই উপস্থিত সকলের আত্মা শুকিয়ে যায়। এমনকি সাইদ হুজুরও খুব অবাক দৃষ্টিতে সেদিকটায় তাকিয়েছিলেন। হারিকেনের আলোতে উপস্থিত সকলে দেখতে পান ওই জায়গায় একটা পুতুল এবং একটা বাচ্চা। এটা কি মানুষের বাচ্চার মাথা নাকি কোনো একটা প্রাণীর বাচ্চার মাথা, ওই অবস্থাতে ভালো করে বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে বোঝা যায় এটা একটা সদ্য জন্ম নেওয়া শূকরের বাচ্চা। এই শূকরের বাচ্চার মাথা ছিল, এটা আধা পচা অবস্থায় ওটা পড়ে আছে। আর সাথে যে পুতুলটা ছিল, ওই পুতুলের সমস্ত শরীর শত শত সূচ দ্বারা আবৃত ছিল, মানে শরীরে শত শত সূচ গাঁথা ছিল। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে কিছু সংখ্যক সূচের গোড়ার দিকে ছোট ছোট কাগজের টুকরোয় অজানা ভাষায় বেশ কিছু লেখা ছিল। তো এসব দেখে ওই সাইদ হুজুর বলেন যে একটা পুটলিতে ওই খুলি সহ এই পুতুলটা ঢুকিয়ে ফেলো। তো এটা ঢোকানো হয় এবং উনি যে কাজটি করেন, একটি স্থানে গোল বৃত্ত এঁকে তাতে কিছুক্ষণ বসে অজানা ভাষায় বিড়বিড় করতে লাগলেন সাইদ হুজুর। এবং উনি যেটা পড়ছিলেন এটা কোরআনের কোনো কিছু ছিল না বা অ্যারাবিক কোনো ওয়ার্ড ছিল না, এটা বুঝতে পারেন ওই পরিবারের সদস্যরা। কারণ হচ্ছে যে ওনারাও তো ধার্মিক ছিলেন, কোরআন পড়তে পারতেন, আরবি শব্দ যদি উচ্চারিত হতো বুঝতে পারতেন। কিন্তু সাইদ হুজুর উনি এত বড় একজন বুজুর্গ হওয়ার পরও কেন এ ধরনের অজানা ভাষায় বিড়বিড় করছেন, দুর্বোধ্য ভাষা উচ্চারণ করছেন, এটা ওই পরিবারের সদস্যদের আসলে বোধগম্য হয় না। তারপরে ওনারা চিন্তা করলেন যে উনি ওনার মতো করে রিচুয়াল করছেন, করুক না, সমস্যা সলভ হলেই হলো। এর কিছুক্ষণ পর সাইদ হুজুর উঠে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, আপনাদের পুরো পরিবারের উপর শয়তানের অশুভ ছায়া পড়েছে। আমার এতদিনের কর্মজীবনে এমনটা কখনো হতে দেখিনি। আমার পালিত জিনদের কেউই এই গ্রামের ত্রিসীমানায় ঢুকতে পারছে না। বিষয়টি পর্যবেক্ষণ করতে আমাকে এখন আপনাদের পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলতে হবে এবং বাকি রাতটুকু আমি মসজিদেই থাকবো। একথা বলে উনি রাতের বেলাতেই বাড়ির চারপাশে 4টি খুঁটি গেড়ে দিলেন এবং বললেন, আজকে রাত্রে যেন কেউ এই বাসা থেকে একা বের না হয় আর কেউ যেন রাত্রে একা না ঘুমায়। বাচ্চাদেরকে উনি দেখে শুনে রাখতে বলে একই এলাকার মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ির কয়েকজন বললেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। তখন হুজুর বলেন, না, এগিয়ে দিতে হবে না, আপনার বাড়িতেই থাকেন, আমি চিনে নেব। এই বলে সাইদ হুজুর বেরিয়ে গেলেন। ওই রাতে সর্দার বাড়ির সবাই একসাথেই ছিলেন আর হুজুরের কথা মতো কেউ বাসা থেকে অকারণে বের হন নাই। পরদিন এশার নামাজের পর হুজুর আসেন তাদের বাড়িতে। এসে তিনি বর্ণনা করতে থাকেন এতদিন যাবৎ তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। হুজুর যেভাবে বলেছিলেন সেই ভাষাটা এরকম ছিল যে আপনাদের আশঙ্কাই ঠিক, আপনাদের উপর এক প্রাচীন পদ্ধতিতে অতি নিকৃষ্টভাবে কালো জাদু করা হয়েছে। আর এই ধরনের কালো জাদু খুবই বিরল। এই কালো জাদু করতে প্রায় 40 ধরনের পাখির
শরীর থেকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয়েছে, আর শূকরের সদ্য জন্মানো বাচ্চার মাথা নেওয়া হয়েছে, আর এক বিশেষ প্রাণীর পোড়ানো হাড়গোড়ের ছাই সহ আরো অনেক নাপাক বস্তু দিয়ে এই কালো জাদু করা হয়েছে। আর এটি করানো হয়েছে এক ইরানি তান্ত্রিকের দ্বারা। আর এই কালো জাদু করিয়েছে এই শীতল কামার। শীতল কামার তার একমাত্র ছেলের মৃত্যুতে এতটাই ক্রোধান্বিত ছিলেন যে সে তার এবং তার স্ত্রীর আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল, আর এতে সাহায্য করেছিল ওই ইরানি তান্ত্রিক। ওই ইরানি তান্ত্রিকের সাহায্যে এক ভয়ানক জাদু সম্রাট জিন ও তার 9 জন বামন সাগরেদকে ডেকে এনেছে এই এলাকায়। একটি পুতুলের মধ্যে শতাধিক সূচ গেথে তাতে বাড়ির 14 জন সদস্যদের নাম ফার্সি ভাষায় লিখে তা তান্ত্রিকের এক জিন দ্বারা আপনাদের বাড়ির ওই ঝোপের মধ্যে মাটিতে পুঁতে রেখে আসে। এই জিনটি অত্যন্ত ধূর্ত প্রকৃতির বদ জিন, এবং এই জিন নিজেও মূলত খুব কঠিন কঠিন কালো জাদুর চর্চা করে। তান্ত্রিক এই জিনের সাথে কথা বলেছে এবং এই জিন নাকি বলেছে দ্বীপের মৃত্যুর 90 দিনের মাথায় এই সর্দার বাড়ির সকল পুরুষ সদস্যকে নাকি সে হত্যা করবে, শুধু রাজীব সর্দার ছাড়া। রাজীব সর্দারকে নাকি সে তাদের দেশে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করবে। তো এই কালো জাদুর খরচ যোগান করতেই মূলত এই শীতল কামার তার সহায় সম্পত্তি ভিটামাটি সবকিছু বিক্রি করে চলে গিয়েছিল আর কি। এখন নাকি সে ভারতের ত্রিপুরায় কোনো একটা জায়গায় আছে। তিনি আরো বলেন, আজ দ্বীপের মৃত্যুর 87তম দিন, আর ঠিক 3 দিন পর তার প্রতিশ্রুতি মতো জাদু সম্রাট এই জিনটি এই গ্রামে প্রবেশ করবে। এতদিন সে তার সাগরেদ 9 জন বামন জিনদের পাঠিয়েছিল আপনাদের উপর নজর রাখতে এবং টুকটাক ক্ষতি করতে। আর আপনি যখন রাগের মাথায় দ্বীপকে পেটাচ্ছিলেন তখন আপনার স্ত্রী দূর থেকে দেখেও প্রথমে আপনাকে থামাতে আসেনি। এ কারণেই মূলত ওই বামন জিনদের একজন আপনার মৃত শাশুড়ির সুরত ধরে রাতের বেলাটাকে ডেকে নিয়ে যায় ওই ঝোপের কাছে, তারপর তার উপর আসর করে এবং আপনার স্ত্রীকে সম্মোহিত করে ফেলে, যার ফলে আপনার স্ত্রী নিজেকে নিজে আঘাত করে মেরে ফেলে। এখন তাদের নজর আপনাদের ছোট বোন সাইমার উপর, কেননা ওর সাথে কথা বলতে গিয়েই মূলত দ্বীপ আপনার হাতে মার খায়। আর ওই জিনটি যদি একবার এই গ্রামে প্রবেশ করতে পারে তাহলে ওকে আটকানোর ক্ষমতা এখানে কারোরই নেই। হুজুরের মুখ থেকে এইসব কথা শুনে রাজীব সর্দারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার ভুলের জন্য আস্থার পরিবারের উপর এমন মহাবিপদ নেমে এসেছে, এ কথা বলে তো উনি তো অজর ধারায় কান্না করতে লাগলেন। হুজুর রাজীব সর্দারকে শান্ত হতে বললেন এবং বললেন যে এই দ্বীপ কামার অনেক আগে থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল, পূর্ব থেকেই শরীর দুর্বল থাকায় সামান্য মার তার সহ্য হয়নি শরীরে, এই কারণেই সে মারা গেছে। এখন এই অভিশাপ থেকে মুক্তির কি উপায় হুজুর? এই কথা যখন হুজুরকে জিজ্ঞেস করেছেন তখন হুজুর কিছুক্ষণ মাথা নিচু করে থাকেন, পরবর্তীতে নরম কণ্ঠে বলে ওঠেন, ঘটনার সূত্রপাত যখন ঘটেছে তখন যদি কিছু করা যেত তবে এই জিনটিকে গ্রামে প্রবেশ করা থেকে আটকানো যেত। এতদিনে সে আশেপাশের সকল বদজিনদেরকে একত্র করে এক বিশাল সৈন্যবাহিনী তৈরি করেছে। এই গ্রামের সীমানা পেরোলেই এখন ওই জিনেরা আপনাদের বাড়ির লোকদের বিরাট ক্ষতি করবে। তাই এখন আমাদের কারোর হাতেই কিছু করার নেই সর্দার সাহেব। এখন এই জাদু ঠেকানোর সামর্থ্য আমাদের ধরা ছোঁয়ার বাহিরে। আমি কিছুক্ষণ আগে এই গ্রামটিকে চারদিক থেকে বন্ধ করে দিয়েছি, আপাতত তারা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তবে এখন কিছুদিন আর আপনাকেও বাসার থেকে বাইরে বের হবেন না। আর এই ব্যাপারে ওই ইমাম সাহেবের সাথেও আপাতত কথা বলার দরকার নেই। কোন ইমাম সাহেব? যেই ইমাম সাহেবের সাথে উনি রাতের বেলা কথা বলবেন বলে ওনার বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেই ইমাম সাহেব। তো এই কথা এই সাইদ হুজুর ওনাদেরকে বলেন। তবে একথাও বলেন যে 90তম দিনে এই জিন যদি কাউকে কিছু নাও করে তবে রাজীব সর্দারকে নাকি এই জিন তাদের
দেশে নিয়ে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবেই, এটা বলে যান। একথা বলে হুজুর কিছুক্ষণ চুপ থেকে তাদের থেকে বিদায় নেন, বলেন যে আমি আমার দেশে ফেরত যাই, আমার আর কিছু করণীয় নাই। একথা বলে উনি ওখান থেকে রওনা দেন। ওনাকে কিছু পথ খরচ দেওয়ার কথা বললেও উনি সেটা নেন নাই। যাই হোক, উনি তো রওনা দিয়ে চলে যান। উনি আসলে কোনো সমস্যার সমাধান করতে পারলেন না, বরং ভয়ানক কিছু ব্যাপার ওনাদেরকে শুনিয়ে গেলেন। এতে করে পরিবারের সদস্য আরও ভেঙে পড়েন। তো রাজীব সর্দার সহ পরিবারের সদস্যদের মাথায় মানে আকাশ ভেঙে পড়ে। সকলে তো দুশ্চিন্তায় দিশেহারা হয়ে যায়। বাড়ির কারো ঘুম নেই, খাওয়া দাওয়া নেই। সবাই পুরো দুস্তর আল্লাহকে স্মরণ করতে থাকেন। একথা গ্রামে জানাজানি হয়। সর্দার বাড়ি গ্রামটা যেন নীরবতায় থমকে যায়। আর দ্বীপের মৃত্যুর ৯০তম দিনে এই নীরবতার অন্তিম অধ্যায়ের সূত্রপাত ঘটে। ৯০তম দিনে সারাদিন তেমন কোনো সমস্যা হয় না, তবে রাতে এশার নামাজের পর বাইরে থেকে কারো ডাকাডাকির শব্দে এই রাজীব সর্দার দুই ভাই বাইরে বেরিয়ে আসেন। তারা দেখতে পান তাদের মসজিদে যে ইমাম সাহেব তাদের উঠোনে দাঁড়িয়ে আছেন। তিনিও দুই ভাইকে বলেন, এই রাজীব সর্দার কোথায়? তাড়াতাড়ি ওনাকে ডেকে আনেন। ওই জিনটাকে আটকানোর একটা উপায় জানা গেছে। আজকে ৯০তম দিন, আজকেই এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তাড়াতাড়ি ওনাকে এখন আমার সাথে পাশের গ্রামে যেতে হবে। তো ঘরের ভেতর থেকে কথা শুনে ধর্মর করতে করতে রাজীব সর্দার ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি ইমাম সাহেবের সাথে যাবেন, এমন সময় তার ওই দুই ভাইও সাথে যেতে চাইলে সে হুজুর বলেন, না, আর কেউ না, ওনাকে একা যেতে হবে। কেউ সঙ্গে গেলে সমূহ বিপদ হতে পারে। তবে ইমাম সাহেব এই রাজীব সর্দারকে নিয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ পর এই দুই ভাইও তাদের পিছু নেয় চুপি চুপি। সে রাত পেরিয়ে যায়। রাজীব সর্দার কেন বেরিয়েছিল ওই সাইদ হুজুরের নিষেধ অমান্য করে? কারণ যখন কোনো মানুষ বিপদে পড়ে, যখন কোনো মানুষ সমুদ্রে ডুবে যেতে চায় বা ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন কিন্তু খড়কুটো ধরেও মানুষ বাঁচতে চায়। মূলত এই কারণেই ইমাম সাহেবের উপর ভরসা করে উনি বের হয়েছিলেন। তো সেই রাত পেরিয়ে যায়। তবে ওই দুই ভাই, এমনকি রাজীব সর্দার, এই তিনজনের কেউই বাড়িতে ফেরত আসে নাই। পরদিন সকাল হয়ে যায়। গ্রামের অনেকেই তখন তিনজনকে খুঁজতে থাকেন। তারা সমস্ত গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কারোরই সন্ধান পান না। সেই ইমাম সাহেবের সন্ধানে গেলে তারা জানতে পারেন ইমাম সাহেব নাকি তার অসুস্থ মাকে দেখতে তাদের গ্রামের বাড়ি গিয়েছেন ২ দিন হলো। তাহলে গত রাতে রাজীব সর্দারকে বাসা থেকে ডেকে নিয়ে গেল কে? আর সঙ্গে সঙ্গে সেই সাইদ হুজুরকে এই ব্যাপারে জানানোর জন্য ওই সর্দার বাড়ি থেকে লোক পাঠানো হয়। আর লোক পাঠানোর পর উন্মোচিত হয় এক ভয়ানক ব্যাপার। মূলত ওনারা তো গিয়েছেন সেখানে, ওদিকে ইমাম সাহেব যিনি, উনি তো আবার ফেরত এসেছেন গ্রামে। ওনাকে খবর দেওয়া হয় যে আপনি রাজীব সর্দারকে ডেকে কোথায় নিয়ে গেছিলেন। তো গ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে নিখোঁজ হওয়ার সাথে তার নাম জড়িয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে গ্রামে ফেরত এসেছেন। ফেরত আসার পরে উনি বলেন যে কি হয়েছে, বলে এই ঘটনা। বলে না তো, আমি তো ছিলাম না। তখন ওই বাড়ির সদস্যরা বলেন যে সাইদ হুজুরের কথা, যে সাইদ হুজুর তো আপনার সাথে এরকম দেখা করেছিল, তো আপনার কথা বলেছিল, আপনার সাথে পরামর্শ করবে। বলে কোন সাইদ হুজুর? আসামের সাইদ হুজুর? বলে হ্যাঁ, আসামের সাইদ হুজুর। বলো কি তোমরা? আসামের সাইদ হুজুর তো আরো মাসখানেক আগেই মারা গেছে। তোমরা সাইদ হুজুরকে কোথায় পেলে? ওনার এক ভক্ত ওনার যেই জায়গা যেখানে উনি থাকতেন সেখান থেকে ফেরত যাওয়ার সময় আর একজন ব্যক্তির কাছে খবর দিয়েছিলেন যে সাইদ হুজুর মারা গেছেন। সেই ব্যক্তির মাধ্যমে আমি খবরটা পাই, কিন্তু সেটা তো মাসখানেক হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে।
আর উনি তো অনেক বৃদ্ধ ছিলেন, বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন। তোমরা বলছো কিছুদিন আগেই সাইদ হুজুর এখানে আসছে, রাত্রেবেলা আমার সাথে পরামর্শ করছে। কই, আমি তো সাইদ হুজুরকে দেখি নাই, আমার সাথে তো কেউ পরামর্শ করতে আসে নাই। আর এত ঘটনা ঘটে গেল, তোমরা এইগুলো গোপন রেখেছো কেন? কেন আমাকে পরবর্তীতে বলো নাই? বলে সাইদ হুজুর বলছিলেন যে না, আপনাকে যেন কোনো কিছু না জানানো হয়। তখন তো ইমাম সাহেবের টনক নড়ে যে এখানে তো বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আর ইমাম সাহেবের মুখে এই কথা শুনে উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, যে আরে বলে কি, সাইদ হুজুর মারা গেছেন মানে? তাহলে আমাদের এখানে এসেছিল কে? আর আমাদের কাছে কালো জাদুর ব্যাপারে যে সকল বিষয়গুলো বর্ণনা করা হলো, মাটি খুঁড়ে কালো জাদুর বিভিন্ন উপকরণ বের করা হলো, এই লোকটা কে ছিল? কে এসেছিলেন? এই ঘটনা ইমাম সাহেব যখন বিস্তারিত জানেন, তখন উন্মোচিত হলো পুরো ঘটনার আসল রহস্য। উনি একটা দিন শুধু সময় নিয়েছিলেন, এরপরে উনি ভয়ানক কিছু সত্য কথা তুলে ধরেন। তো উনি বলেন যে আমি আসলে আমার আম্মাকে দেখতে পাশের গ্রামে যাইনি। আমি মূলত গিয়েছিলাম পাশের গ্রামের পুরনো আম গাছের বাগানের গাছের চূড়ায় থাকা আমার ওস্তাদ জিন হুজুরের কাছে। উনি অত্যন্ত পরহেজগার একজন জিন। আমি বিভিন্ন সময় তার কাছে দোয়া নিতে যাই, বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে তাকে বলি। তো উনি আমাকে বিভিন্ন সময় পরামর্শ দেন, কিন্তু এই বিষয়টা আমি এতদিন কাউকে বলিনি। আর আমি আমার আম্মার অসুস্থতার খবরে যে আমি গিয়েছিলাম, এটা সত্য, আমার আম্মা অসুস্থ, কিন্তু আমি গ্রামে যাইনি। এই আম বাগানেরই এমন একটা জায়গায় আমি অদৃশ্য ছিলাম, যেটা বাইরে থেকে কেউ বোঝার কোনো সুযোগ নাই, বুঝতে পারবে না, অথচ ওদিক দিয়ে অনেক মানুষই যায়। তা আমি ওই জিন হুজুরের কাছ থেকে এই বিষয়ে, সর্দার বাড়ির সমস্যার বিষয়ে আমি জিজ্ঞাসা করি। মূলত আমি যেদিন প্রথম যাই এই বাড়িতে, কেন আমি কোনো জিনের অস্তিত্ব পাচ্ছিলাম না, আশেপাশের এলাকায় কোনো বদ জিন নাই, এর পিছনে কারণ কি? বিষয়টা আমার সন্দেহ লাগে, কিন্তু আমি বুঝতে পারি নাই যে বিষয়টা কি। কিন্তু একে একে ওই বাড়িতে বিভিন্ন সমস্যা যখন সৃষ্টি হয়, তখন মূলত আমি আমার ওস্তাদ জিন হুজুরের কাছে গিয়েছি। ওনার কাছে গিয়ে আমি আপনাদের ব্যাপারে বলি, আর উনি এই ব্যাপারে তার শিষ্য জিনদের কাছ থেকে বিস্তারিত খবর নেন এবং এই বিষয়টি সম্পূর্ণ আমার কাছে ব্যাখ্যা করেন। মূলত আপনাদের কাছে এতদিন যে সাইদ হুজুর সেজে এসেছিল, সেটি হচ্ছে সেই বদ জাদু সম্রাট জিন। আর এই জিনটা হচ্ছে ইফরিত শ্রেণীর একটা জিন, অত্যন্ত শক্তিশালী এবং জাদুবিদ্যায় পারদর্শী এই জিন। এর নাম হচ্ছে দুবাইলা। দুবাইলা এক ভয়ঙ্কর অসুখের নাম। এই অসুখ মূলত শরীরে ফোড়া সৃষ্টি করে, কাঁধে, পিঠে বিভিন্ন জায়গায় ফোড়া সৃষ্টি করে মারাত্মক যন্ত্রণা দেয় এবং এই যন্ত্রণায় অনেকেই মারা যায়। মূলত এই অসুখের নামটাই এই ইফরিত জিনের নাম, দুবাইলা। এরা খুব ভয়ানক এবং কালো জাদুর বিষয়ে খুব পারদর্শী। এই জিনটি অত্যন্ত ধূর্ত প্রকৃতির। সে যে কোনো সময় যে কোনো মানুষের সুরত ধরতে পারে এবং তাদের কণ্ঠ হুবহু নকল করতে পারে। আর দিনের বেলাতেও এরা মানুষকে ধোঁকা দিতে পারে, মূলত অন্য মানুষের সুরত ধরে। আর সে সাইদ হুজুরের সুরত ধরে পথিমধ্যেই আপনাদের সাথে দেখা দিয়েছিল। কারণ আপনারা যদি ওই এলাকায় পৌঁছাতেন, তাহলে তো আপনারা জেনে যেতেন যে সাইদ হুজুর মারা গেছে। মূলত সে ওই সুরত ধরে এই পরিবারের সদস্যরা যখন গিয়েছিল সাইদ হুজুরের খোঁজে, তখন প্রতিমধ্যে তাদের সাথে দেখা করে এখানে চলে আসে। কারণ সে খুব ভালো করেই জানতো এই সমস্যার সমাধানের জন্য কোনো একজন ভালো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে আপনারা খুঁজবেন। আর এই দুবাইলা জিনটি একা একা এই গ্রামে প্রবেশ করতে সমর্থ হতো না, যদি না ওই পরিবারের কেউ তাকে সাথে নিয়ে গ্রামে প্রবেশ করে। সত্যি ওই পরিবারের সদস্যদের মাধ্যমেই সে এই গ্রামে প্রবেশ করেছে। আপনারা যে অন্য কারো শরণাপন্ন যাতে না হন, এই জন্য
সে বারবার আপনাদেরকে অন্য কারো কাছে যেতে নিষেধ করেছে এবং আমার কাছেও তার বিষয়ে প্রকাশ করতে নিষেধ করেছে। সে আপনাদের কাছে যেভাবে বলেছে ঠিক সেভাবেই কালো জাদু করা হয়েছে, এই বিষয়গুলো সে সত্য বলেছে। কালো জাদু সম্পর্কে তার সিংহভাগ কথাগুলো ছিল সত্য, তবে এই কালো জাদু করা হয়েছে মূলত আপনাদের বাড়ির 2 সদস্যের উপরে। সব সদস্যের উপর করা হয়েছে বিষয়টা এরকম না। সদস্য সেই 2 জন হলো রাজীব সর্দার এবং তার স্ত্রী। আপনাদের পরিবারের এক সদস্য যখন ওই ঝোপের মাটি খুঁড়ে ওই পুতুল সহ মাথার খুলিটা বের করেন, তখনই মূলত আপনাদের অজান্তেই সেই জাদু আপনাদের পুরো পরিবারের উপর গ্রাস করে ফেলে এবং এই উদ্দেশ্যেই মূলত এই জিন সম্রাট সে ওইখান থেকে কোদাল দিয়ে মাটি খুঁড়ে একজনকে ওই জাদুর উপকরণগুলো বের করতে বলেছিল। আর এরপরেই পরিবারের সকল সদস্যরাই জাদু দ্বারা প্রভাবিত হওয়া শুরু করেছে। আর এই কালো জাদুর সবচেয়ে ভয়ানক পর্যায়টা শুরু করেন রাজীব সর্দার নাকি নিজেই। ইমাম সাহেবের এই কথা শুনে তারা তো অবাক। আরে রাজীব সর্দার শুরু করেন মানে, বলে কি? এর উত্তর ইমাম সাহেব বলেন, এই সাইদ রূপী এই দুবাইলা এ কালো জাদুর সামগ্রীর বিভিন্ন বিষয়গুলো বলেছে। সেই সামগ্রীগুলোর কথার মধ্যেই মূলত কুফুরি কলা ছিল। এটা খুব ভিন্ন ধরনের এক ধরনের কুফুরি। কেউ যদি কালো জাদুর বিভিন্ন উপকরণ দেখে চোখে বা কি কি সেখানে আছে সেগুলো বলতে থাকে, তাও নাকি কারো উপর জাদু প্রভাব বিস্তার করতে পারে। মূলত এর উপাদানগুলো এমনই ছিল যা কান দিয়ে শোনার ফলে এই জাদু রাজীব সর্দারের উপর সম্পূর্ণভাবে প্রয়োগ করা সম্ভব হয়। তো এই দুবাইলা আগে থেকেই তার 9 শাগরেদকে আপনাদের পিছনে লাগিয়ে দিয়েছিল, যাতে করে তারা আপনাদেরকে ভয় দেখাতে এবং টুকটাক ক্ষতি করতে পারে। আর আপনাদের উপর এই কালো জাদু করেছে ওই শীতল আর তার স্ত্রী। এটা খুবই বিরল প্রকৃতির এক কালো জাদু, যার প্রচলন আমাদের দেশে খুব একটা নেই। এতে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে তা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, কারণ 40 ধরনের পাখির অঙ্গ প্রত্যঙ্গ, 40 প্রজাতির পাখি এবং 40 প্রজাতির পাখির অঙ্গ প্রত্যঙ্গ, কোনো পাখির মাথা, কোনো পাখির চোখ, কোনো পাখির ঠোঁট, কোনো পাখির লেজ, কোনো পাখির শরীরের ভিতরের অংশ, এরকম 40 ধরনের অংশ 40 প্রজাতির পাখি থেকে সংগ্রহ করা হয়েছে। এটা কিন্তু কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়, এটা জিনেরা নিয়ে এসেছিল। শীতল কামার এবং তার স্ত্রী আপনাদের উপর, বিশেষ করে রাজীব সর্দারের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা তাদের আত্মা বিক্রি করে দেয় ওই ইরানি তান্ত্রিকের সাহায্যে এই দুবাইলা জিনের উদ্দেশ্যে। মানে এই দুবাইলা জিন যখন তখন এই শীতল কামার এবং তার স্ত্রীকে মেরে ফেলতে পারে, মানে তাদের আত্মা, তাদের জীবনটা তাদের ওই দুবাইলার হাতে দিয়ে দেয়। এবং এই শর্তেই মূলত ওই ইরানি তান্ত্রিক আপনাদের উপর ওই দুবাইলাকে চালান করে দিয়েছে। আর এখন এই কালো জাদু আপনাদের পরিবারের উপর বিস্তার করে ফেলেছে, যা মূলত এই দুবাইলা নিজে এসেই সাইদ হুজুরের ছদ্মবেশে করে দিয়ে গেছে। এসব বলতে বলতে ইমাম সাহেব থমকে গেলেন। ওনাকে থেমে যেতে দেখে উপস্থিত একজন করে বলেন, আর কি ইমাম সাহেব, আর কি, আরো কিছু বলেন। তখন ইমাম সাহেব ধীর কণ্ঠে বলে উঠলেন, আর এই দুবাইলাকে গ্রামে আসতে সাহায্য করেছে আপনাদেরই ওই 2 ভাই, যারা গতকাল রাতে রাজীব সর্দারের পিছু পিছু গিয়েছে। হুজুরের মুখে এই কথা শুনে ওই 2 ভাইয়ের স্ত্রী ইমাম সাহেবের উপর চেঁচামেচি শুরু করেন, তাকে গালিগালাজ করতে লাগলেন। এটা দেখে বাড়ির অন্য সদস্য তাদেরকে ঘরে নিয়ে গেলেন। তারপর ইমাম সাহেব বলতে লাগলেন, আপনাদের ওই 2 ভাই রাজীব সর্দারের পিঠাপিঠি হওয়ায় ছোটবেলা থেকেই ওনাকে হিংসা করতেন। তারপর যখন আপনাদের বাবা রাজীব সর্দারকে গ্রামের মোড়ল ঘোষণা করলেন এবং বেশি সম্পত্তি ওনার নামে লিখে দিলেন, তখন তারা আরো ক্ষিপ্ত হয়। তারা গ্রামের ভেতরে এই রাজীব সর্দারের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত আটতে থাকে এবং ওনাদের মনে মনে রাজীব সর্দার এবং তার স্ত্রীর ক্ষতি যাতে কিভাবে করা যায় সেই চিন্তায়
তারা বিভিন্ন সময় পরামর্শ করত। এরই ফলশ্রুতিতে একদিন পাশের গ্রামের দীপ কামারকে মারার ঘটনাকে কেন্দ্র করে তারা দীপের বাবার কাছে গিয়ে আরো উস্কানি দেয়। দীপের বাবা শীতল কামার তাদের কথার উস্কানি এবং ছেলের মৃত্যুর জন্য এই রাজীব সর্দার এবং তার স্ত্রীর উপর এই দুবাইলাকে চালান করে। নিজ স্বার্থ হাসিলের আনন্দ উদযাপনের জন্যই হয়তো আপনাদের দুই ভাই গতকাল রাতে রাজীব সর্দার আমার সুরত ধরে আসা সেই দুবাইলার সঙ্গে পিছু পিছু যায়। ওরা কিন্তু সাথে যায় নাই, অনেক দূরে ছিল, যাতে করে ওরা দেখতে পারে রাজীব সর্দারের কি পরিণতি হয়, ওকে কিভাবে জিনদের দেশে নিয়ে যায়। ওরা জানতো যে কি হতে পারে, এরপরও সাহস করে ওরা গিয়েছিল। কিন্তু ধূর্ত এই দুবাইলা সুযোগ পেয়ে প্রথমেই এই দুই ভাইকে হত্যা করে নিজের শক্তি বৃদ্ধি করে। আর ওই দুই ভাইয়ের লাশ এই গ্রামেরই বড় দিঘির কাদায় পুঁতে রেখেছে ওই জিন। আর কথা অনুযায়ী রাজীব সর্দারকে তাদের দেশে নিয়ে গেছে, কিন্তু ওখানে নিয়ে যাওয়ার পর তার সাথে কি করেছে এই বিষয়টি জানা যায়নি। এই বলে ইমাম সাহেব থেমে গেলেন। ইমাম সাহেবের কথা মতো বেশ কিছু লোক ওই বড় দিঘির হাঁটু সমান কাদা পানিতে ডুবন্ত অবস্থায় সত্যি ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করে। তবে রাজীব সর্দারের খোঁজ আর পাওয়া যায়নি। এমনকি ইমাম সাহেব তার ওস্তাদ জিন হুজুর, সেই জিন হুজুরের কাছে বলেন যে রাজীব সর্দারের কোনো খোঁজ নিতে, অন্তত কি হয়েছে তার সাথে সেই বিষয়টি জানাতে। কিন্তু ওই জিন হুজুরও এই বিষয়ে কিছু বলতে পারেননি। তবে এতটুকু বলেছেন যে তাকে ওই দুবাইলা ওদের দেশে নিয়ে গেছে, কিন্তু ওখান থেকে কোনো তথ্য সংগ্রহ করা কঠিন, কারণ ওরা এতটা নোংরা শ্রেণীর জিন, এতটা কালো জাদু করা জিন, ওখানে কোনো ভালো জিন প্রবেশ করতে পারে না। চতুর্দিকে জাদুর বন্ধনী দেয়া, ওখানে যাওয়ার সাথে সাথে ভালো জিনেরা আটকে যাবে। শুধু ভালো জিন না, খারাপ জিনেরাও আটকে যাবে। খারাপ জিনেরা আটকে যাওয়ার পর ওদেরকে ছাড়িয়ে নেয় অন্য জিনেরাই। ছাড়িয়ে নেওয়ার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে কেন এখানে এসেছে। যদি তাদেরকে উত্তর দিয়ে খুশি করতে পারে তাহলে ছেড়ে দেয়, বা যেই কাজে এসেছে সেই কাজটা করতে দেয়। আর যদি খুশি করতে না পারে তাহলে জিনদেরকে হত্যা করে। এই জন্যই মূলত কেউ ওই এলাকায় যেতে পারে না। আর রাজীব সর্দারকে কি করা হয়েছে এই জন্য এই সমস্ত কারণে কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, এ কথা শোনার পর স্বজন হারানোর বেদনা, গ্লানি উপস্থিত সদস্যদের হৃদয়ে আঘাত হানে। অঝরে অনেকে কান্নাকাটি করতে থাকে। এসব দেখে ইমাম সাহেব তখনকার মতো সকলকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে চলে যায়। তবে সেদিন মাগরিবের নামাজের পর পুনরায় সর্দার বাড়ির সদস্যদের সাথে উনি দেখা করতে আসেন। তিনি গোপনে সাইমাকে ডেকে নিয়ে বলেন, এখনো একটা কাজ বাকি। ওই বদজিন এখনো কিন্তু তোমাদের পিছু ছাড়েনি। আমার ওস্তাদ জিন হুজুরের সাথে ওই বদজিনের দুই বামন সাগরেদের কথা হয়, এবং তোমাদেরকে ওই ঝোপের যে জমিটুকু যেটা আছে, যেখানে কালো জাদু করার জন্য বিভিন্ন জিনিস গেড়ে রাখা হয়েছিল, ওই জিনেরা ওইখানে থাকার জন্য সময় চেয়েছে এবং সতর্ক করে বলেছে কেউ যেন সামনের 40 দিন ওই জায়গাটাতে না আসে। এই জিনেরা 40 দিন পর এই জায়গা ছেড়ে চলে যাবে। তবে এই কালো জাদুর রেশ তোমাদের 3 প্রজন্ম অবধি ভোগ করতে হবে, যার ফলে তোমাদের পরবর্তী 2 প্রজন্মের ছেলে সন্তানদের মাথায় চুল উঠবে খুবই কম এবং বেশ কিছু শারীরিক সমস্যা থাকবে। আর তোমরা যদি এই গ্রামে থাকো তাহলে পরবর্তীতে তোমাদের আরো বড় ধরনের ক্ষতি হতেও পারে। তাই ভালো হয় তোমরা যদি এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও। পরবর্তীতে তারা তাদের সকল জায়গা জমি সহায় সম্পত্তি বিক্রি করে দেন। তবে যাওয়ার সময় ওই জিনদের কথা মতো ঝোপের ধারের প্রায় 100 টাক জমি তারা বিক্রি না করে তাতে বেড়া দিয়ে যান এবং এলাকাবাসীদেরকে বলে যান যে এই জায়গায় যেন কেউ হাত না দেয়, এটা একটা অভিশপ্ত জায়গা এবং এই জায়গাটা তারা যেন রক্ষণাবেক্ষণ করে এবং ওখানে যেন কোনো কিছু লাগানো না হয় এবং ঝোপ জঙ্গল হলে সেটা যেন পরিষ্কার করে রাখা হয়। তারা পরিবার সহ ঢাকায় চলে যান। ঢাকায় তারা এখন কোথায় আছেন, কিভাবে আছেন এটা ঠিক জানা যায়নি। ওই যে বেড়া দেয়া স্থানটি মূলত সেই ক্ষেত, যেই ক্ষেত এই আসিফ হুসাইন ভাই দেখেছিলেন। এই ঘটনায় যেই ইমাম সাহেবের কথা বলা হয়েছে তার নাতির নাম হচ্ছে
আক্কাস মুন্সি দাদু, এইটা ওনার আসল নাম এবং নামটা প্রচারযোগ্য, এই জন্য আমরা বললাম। এই আক্কাস মুন্সি দাদুই মূলত এলাকার সবাইকে এই ঘটনা বিস্তারিত বলেছেন। এত পুঙ্খানুপুঙ্খ বিবরণ ওনার মাধ্যমেই সকলে জানতে পেরেছে, আর ওনাদের মাধ্যম দিয়ে মূলত এই ঘটনার বিষয় বিস্তারিত সর্দার পরিবার এবং অন্যান্যরাও জানতে সক্ষম হন। এই ঘটনা অনেকেই নাকি জানেন বলে আসিফ হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন। এই আক্কাস মুন্সি দাদু উনি এখন বেঁচে নেই, উনি আজ থেকে 6-7 মাস আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি খুবই অন্যরকম ঘটনা। কালো জাদু মানুষকে কোথায় নিয়ে যায়, তাই না? আরেকটি ব্যাপার, আমি ঘটনার শুরুতে বলেছিলাম আমি এমন একজন ব্যক্তির নাম বলবো যেই ব্যক্তিকে আপনারা কেউ কেউ দেখেছেন। আমি এখন সেই ব্যক্তির পরিচয় বলতে চাই। 1 বছর আগে আমি এবং আমাদের মডারেটর সৌমিত্র রয় আমরা চাংখারপুল একটা কাজে গিয়েছিলাম। আমার একটা কাজ ছিল, তো চাংখারপুলে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ করে বেশ স্বাস্থ্যবান একজন হুজুর গোছের মানুষ আমাদের দিকে এগিয়ে আসেন এবং আমার সাথে হাত মিলান এবং পরিচিত হন। ওনার নাম হচ্ছে হাবিব, ঢাকার বিখ্যাত মামুন বিরিয়ানির অন্যতম কর্ণধার তিনি। আপনারা অনেকেই মামুন বিরিয়ানি আপনারা খেয়েছেন, আমি নিজেও অনেকবার খেয়েছি। তো উনি ওইখানে আমাদেরকে আপ্যায়ন করেন, যদিও বা ওই সময়ে খাওয়ার মতো অবস্থা আমাদের ছিল না, তারপর লাচ্ছি বা এই টাইপের জিনিস খাওয়ান। উনি একটি বিষয় বলেছিলেন আমাকে এবং সৌমিত্র রায়কে। সেই বিষয়টি হলো, উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকালবেলা সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়েন, এশার নামাজের পর সূরা মুলক পড়েন, এবং প্রতি ওয়াক্ত নামাজের পর শরীর বন্ধ করার জন্য যে দোয়া দুরুদগুলো আছে সেগুলো উনি পাঠ করেন। হঠাৎ করে একটি ছবি উনি দেখেন মোবাইলের স্ক্রিনে। এই ছবিটি দেখার সাথে সাথে ওনার উপর জিনের প্রভাব সৃষ্টি হয়। এই ছবিটি উনি যখন দেখেছেন, হঠাৎ করে এমন প্রভাব ওনার সৃষ্টি হয়েছিল যে উনি মারাত্মক অসুস্থ হয়ে যান, কিন্তু এই অসুস্থতার কারণ উনি ধরতে পারছিলেন না। একটা পর্যায়ে ঢাকার লালবাগ বা আর একটা মাদ্রাসার নাম বলেছিলেন আর কি, তো সেখানকার একজন ভালো মুফতি সাহেবের সাথে উনি দেখা করেন। হুজুর তাকে দেখা মাত্রই বলে ওঠেন যে, হারে হাবিব, তুমি তো জিনগ্রস্ত, জিন দ্বারা প্রভাবিত হয়ে আছো। তা হাবিব ভাই তো অবাক হয়ে যান যে আমি তো এমন কোনো কাজ করি নাই যে জিন আমাকে আসর করবে। তখন সেই হুজুরের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে উনি দীর্ঘ সময় লেগেছিল সুস্থ হতে, তবে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। তো এই যে একটা মোবাইলের স্ক্রিনে একটা জাদুর ছবি দেখেছিলেন মাত্র, একটা নকশা, সেই নকশাটা আমিও দেখেছিলাম। এই নকশাটা দেখার সাথে সাথে উনি জিন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আপনারা যদি এই হাবিব ভাইয়ের কাছ থেকে ওনার এই ঘটনাটা শুনতে চান, উনি বর্তমানে মামুন বিরিয়ানির বনশ্রী শাখায় বসেন। উনি বনশ্রী শাখায় আমাদের মডারেটর প্যানেলকেও দাওয়াত করেছিলেন, আমাকেও দাওয়াত করেছিলেন, আমি গিয়েছিলাম সেখানে। অত্যন্ত ভালো একজন মানুষ। আপনারা বনশ্রী শাখায় এই হাবিব ভাইকে দেখতে পাবেন। তো ওনার কাছে যদি এই বিষয়টা বলেন যে ভাই আপনি এরকম একটা ছবি দেখা মাধ্যমে মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখেছেন, জাস্ট একটা ইমেজ, এটা দেখে এই ধরনের একটা সমস্যা হয়েছিল, তখন আপনারা এই বিষয়টা সত্যতা নিশ্চিত করতে পারবেন। কেন আমি হাবিব ভাইয়ের প্রসঙ্গটা বললাম, দেখুন এই যে এই দুবাইলা যখন মাটি খুঁড়ে জিনিসটা বের করে, সাথে সাথে কিন্তু ওই পরিবারের সদস্যরাও জাদুগ্রস্ত হয়ে যায়। সুতরাং জাদু উচ্চারণ করলেই যে মানুষ জাদুগ্রস্ত হবে তা নয়। জাদুর উপকরণ যদি কেউ দেখে, হাত দিয়ে ধরে, বিশেষ কোনো প্রোটেকশন ছাড়া বা না বুঝে এই টাইপের কাজ করে, তাহলেও কিন্তু ওই ব্যক্তিও জাদুগ্রস্ত হতে পারেন। এই জন্য আমরা বলি যে বিষ, ধরুন যে একজন একটা জায়গায় বিষ রেখেছে তার ব্যবহারের জন্য, এখন ওই বিষটা থেকে এক ধরনের ব্যাড স্মেল বের হচ্ছে, বিষাক্ত গন্ধ বের হচ্ছে। তো উনি হয়তো মাস্ক পরে আছেন, জানেন যে এই জিনিসটা
যদি এটার গন্ধ যদি আমাদের শরীরে যায়, শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তো আমরা যদি ওখানে যাই না বুঝে, মাস্ক ছাড়া, আমাদেরও কিন্তু ক্ষতি হতে পারে। অথচ ওই বিষটা উনি ব্যবহার করার জন্য নিয়ে এসেছিলেন। বা ধরুন যে একজন কোনো কারণে বিষ খেয়েছে, তার শরীর থেকে বিষটা বের করা হয়েছে, একটা লিকুইড বিষ বের করে একটা পাত্রে রাখা হয়েছে। এখন ওই বিষের যদি আবার আরেকজন খায়, তাহলে উনিও কিন্তু বিষক্রিয়ায় আক্রান্ত হবেন। একজন খাওয়ার পর ওটা থেকে যে আর কেউ আক্রান্ত হবেন না এমনটা বলা যায় না। যদি আমরা ভুল করে সেটা নাড়াচাড়া করি বা অন্য কোনোভাবে ইউজ করার চেষ্টা করি, তাহলে আমরাও আক্রান্ত হতে পারি। তো এই যে ব্যাপারটা, যে ওখানে উপস্থিত থাকার পর অনেকেই সেটাতে আক্রান্ত হয়ে গেলেন, এই বিষয়টা খুবই অদ্ভুত। এই বিষয়টি আমি হাবিব ভাইয়ের ওই কথাটার সাথে মিলিয়েছি, যে হাবিব ভাই কিভাবে একটা ছবি দেখার সাথে সাথে জিন দ্বারা প্রভাবিত হয়ে গেলেন। তো এইটার সাথে ওই জিনিসটা মিলে যায়। এই কারণেই আমি আপনাদেরকে হাবিব ভাইয়ের কথাটা বললাম। আশা করছি হাবিব ভাইয়ের সাথে যাদের পরিচয় আছে, মামুন বিরিয়ানির হাবিব ভাই, তো তার সাথে দেখা হলে আপনারা এই বিষয়টা বলতে পারবেন, এবং বলতে পারেন যে আফনান ভাই এই বিষয়টা একটি এপিসোডে বলেছে এবং আপনাকে জিজ্ঞেস করতে বলেছে। উনি খুব ভালোভাবেই আপনাদেরকে এই বিষয়টা ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের একদম শেষ দিকে চলে এসেছি। ধন্যবাদ আসিফ হোসাইন ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দিয়েছেন, অত্যন্ত শিক্ষামূলক একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর লাইক বাটনটাও প্রেস করে দিবেন। আর আমার আরও একটি ইউটিউব চ্যানেল আফনান্স বি, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বিভিন্ন ছোট ছোট কন্টেন্টগুলো দেখার জন্য। আশা করছি সেই কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগবে, তবে সেগুলো ভয়ের কোনো কন্টেন্ট নয়। আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট, আমার ব্লগিং, ট্রাভেলিং, এগুলো নিয়েই করা আর কি। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।